ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের সেকেন্ড ইউনিট শুরু করব, হেরিডিটি অ্যান্ড ইভলিউশন সেকেন্ড ইউনিট। আর এই ইউনিটে নম্বর রয়েছে 18। এমসিকিউ থাকবে চারটে এমসিকিউ, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন থাকবে একটা, 2 নম্বরের শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে একটা, 3 নম্বরের শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে দুটো, এবং 5 নম্বরের লং আনসার কোয়েশ্চেন থাকবে একটা। এই নিয়ে মোট 18 নম্বর। তো এই ইউনিটের মধ্যে আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে প্রথম চ্যাপ্টার পড়ব হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, অর্থাৎ বংশগতি ও বিভেদ। আমরা শুরু করছি। আজকে আমরা একটা ইন্ট্রোডাকশন, এটা ক্লাসটা ইন্ট্রোডাকশন নিচ্ছি, কারণ এখানে সাধারণ ধারণা যেগুলো পূর্ব আলোচনা সেইগুলোই মূলত এর মধ্যে থাকবে। তো প্রথমে আমরা জেনে নিই যে হেরিডিটি কি। হেরিডিটি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য যে পদ্ধতিতে সন্তান সন্ততিদের মধ্যে প্রবাহিত হয় তাকেই বলা হয় বংশগতি বা হেরিডিটি। হেরিডিটি ফাদার অফ জেনেটিক্স বা ফাদার অফ হেরিডিটি তোমরা জানো কাকে বলে, ওরা পড়ে এসছো, গ্রেগর জোহান মেন্ডেলকে। তো গ্রেগর জোহান মেন্ডেলের এই যে বংশগতি সংক্রান্ত যে পরীক্ষা নিরীক্ষা বা তত্ত্ব, তা প্রকাশিত হওয়ার আগে কিন্তু যে বংশগতি সম্বন্ধে ধারণা ছিল না তা কিন্তু নয়, কিন্তু সেই ধারণাগুলোর মধ্যে বিজ্ঞানসম্মত ভিত্তি ছিল কম। কিন্তু সেই যে ধারণাগুলো ছিল সে তো সুদূর অতীত থেকে বহু ধারণা ছিল। সেই ধারণাগুলোকে বলা হয় প্রি মেন্ডেলিয়ান আইডিয়াস বা মেন্ডেলের পূর্ববর্তী ধারণা। তার মধ্যে দুটো ধারণা আমরা একটু আলোচনা করে নিই। তার একটা হলো প্রি ফরমেশন থিওরি, থিওরি অফ প্যানজেনেসিস। প্রথমে প্রি ফরমেশন থিওরি। প্রি মানে আগে, ফরমেশন মানে উৎপত্তি। অর্থাৎ এটা সামারডাম বলে একজন বিজ্ঞানী 1679 সালে তিনি এই তত্ত্বটা দেন। এই সামারডামের মতে যে প্রত্যেকটা জীব তাদের যে শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হয় তার মধ্যে অতি ক্ষুদ্র প্রতিরূপ থাকে অপত্যের। অর্থাৎ যদি মানুষ হয় তাহলে মানুষের শুক্রাণুর মধ্যে সেই মানুষেরই অতি ক্ষুদ্র, চোখে দেখা যায় না এমন একটা প্রতিরূপ থাকে। ডিম্বাণুর মধ্যেও তাই, যে মহিলার ডিম্বাণু তার একটা অতি ক্ষুদ্র প্রতিরূপ থাকে। এই রকম হচ্ছে ধারণা ছিল সামারডামের, এবং সেই প্রতিরূপগুলো নিষেকের পর বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ দেহে রূপান্তরিত হয়। এরকম, যাই হোক, এর কোনো ভিত্তি নেই। থিওরি অফ প্যানজেনেসিস, এটা মপারসাস বলে একজন বিজ্ঞানী, তিনি এই তত্ত্বটা দেন 1740 থেকে 1740-এর দশক বা 50-এর দশক, এইরকম সময়ে তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন। তার এই তত্ত্ব অনুযায়ী যে প্রতিটা অঙ্গে, দেহের প্রত্যেকটা অঙ্গ থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণা উৎপন্ন হয়, আর সেই কণাগুলো গ্যামেটের মধ্যে মানে শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে সেগুলো সঞ্চিত হয়, পুঞ্জীভূত। তাহলে প্রত্যেক অঙ্গ থেকে উৎপন্ন অসংখ্য সূক্ষ্ম কণা সেগুলো গ্যামেটের মধ্যে বা শুক্রাণু ডিম্বাণু এদের মধ্যে সঞ্চিত হয়। তারপর যখন নিষেক হয় সেই কণাগুলো একত্রিত হয়ে অপত্যের জন্ম দেয়, এবং এইভাবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে সঞ্চালিত হয়। মপারসাসের ধারণা। এই ধারণাটাকে কিছুটা মডিফাই করেন চার্লস ডারউইন 1868 সালে। তিনি একটু মডিফাই করে বলেন যে অঙ্গ নয়, প্রত্যেকটা কোষ থেকেই সূক্ষ্ম সূক্ষ্ম কণা উৎপন্ন হয়, এবং সেই কণাগুলো শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে, পুরুষ দেহে শুক্রাণু, স্ত্রী দেহে ডিম্বাণুর মধ্যে সেগুলো পুঞ্জীভূত হয়। তারপর যখন নিষেক ঘটে সেই সূক্ষ্ম সূক্ষ্ম কণা যেগুলো রয়েছে, সেই সূক্ষ্ম কণাগুলো যেগুলো শুক্রাণু ডিম্বাণুর মধ্যে এসছে সেইগুলো একত্রিত হয়ে অপত্যের সৃষ্টি করে। এখানে তিনি এই সূক্ষ্ম কণাগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য আসে সেই বৈশিষ্ট্যগুলোকে বলেন যে পিতার বৈশিষ্ট্যও তো শুক্রাণুর মধ্যে, সেই সূক্ষ্ম কণাগুলো পিতার বৈশিষ্ট্যের যেমন থাকে তার মধ্যে কিছু নিজস্ব বৈশিষ্ট্যও থাকে, যে বৈশিষ্ট্যগুলোকে বলা হয়েছে যে অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, অর্থাৎ অর্জিত, যেগুলো পিতার বৈশিষ্ট্য নয় এমন কিছু নতুন বৈশিষ্ট্য থাকে। একইভাবে ডিম্বাণুর মধ্যেও মায়ের যে ছোট ছোট কণা, মায়ের প্রত্যেক কোষ থেকে আগত কণা, প্লাস তার মধ্যে মায়ের বৈশিষ্ট্য যেমন আছে, কিছু অ্যাকোয়ার্ড বা অর্জিত বৈশিষ্ট্যও আছে। ফলে যে সন্তান তৈরি হয় তার মধ্যে কিছু নতুন অর্জিত বৈশিষ্ট্য প্রকাশ পায়। তিনি সেই সূক্ষ্ম কণাগুলোর নাম দেন প্যানজিন বা গেমিউল। প্যানজিন বা গেমিউল, তার জন্যই নামটা হয়েছে এই থিওরি অফ প্যানজেনেসিস। এটাও ধারণাটা সঠিক ধারণা নয়। এরপরেই মেন্ডেল, এবং মেন্ডেলকে তোমরা জানো, গ্রেগর জোহান মেন্ডেল। তিনি ছিলেন অস্ট্রিয়ার একজন ধর্মযাজক। ছোটবেলায় অত্যন্ত বুদ্ধিমান ছিলেন,
পড়াশুনো ভালোবাসতেন, কিন্তু পরে তিনি একটি চার্চে দারিদ্র্যের কারণে তিনি পড়াশুনো সম্পূর্ণ করতে পারেনি এবং অস্ট্রিয়ার একটি চার্চে গিয়ে সেখানে তিনি থাকেন এবং ধর্মযাজক হিসেবে ধীরে ধীরে তিনি ধর্মীয় কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। কিন্তু তিনি বিজ্ঞান ভালোবাসতেন, পরীক্ষা নিরীক্ষা ভালোবাসতেন বলেই বাগানে মটর গাছ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেন। এগুলো তোমরা তার ডিটেল জীবনী তোমরা পড়ে নিতে পারবে অন্যান্য বইয়ে, তার জীবনী সংক্রান্ত বইতে। সেখানে 1866 সালে তিনি তার পরীক্ষা সংক্রান্ত একটি, তার যে পরীক্ষালব্ধ ফল তিনি একটি পত্রিকায় প্রকাশ করেন। যে পত্রিকাটা হচ্ছে পত্রিকার যে তিনি তত্ত্বটা প্রকাশ করেন তার নাম হলো এক্সপেরিমেন্টস অফ প্ল্যান্ট হাইব্রিডাইজেশন, এক্সপেরিমেন্টস অন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন, এটা হলো তার তত্ত্বের নাম। 1866 সালে এটি প্রকাশিত হয় এবং যে পত্রিকাতে প্রকাশিত হয় সেই পত্রিকাটার নাম আমি তোমাদের বলছি। পত্রিকাটার নাম হলো অ্যানুয়াল প্রসিডিংস অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রান। তো এই পত্রিকায় প্রকাশিত হওয়ার পর কিন্তু তার তত্ত্ব নিয়ে তেমন কেউ আগ্রহ দেখায়নি, এমনকি যারা পড়েছিলেন সেই সমকালীন বিজ্ঞানীরা তারাও তার তত্ত্বকে একেবারেই গুরুত্ব দেননি। সেই গুরুত্ব যারা দেননি তাদের মধ্যে ডারউইনও অন্যতম একজন, তার তত্ত্বকে গুরুত্ব দেননি। যাই হোক, তিনি পরে হতাশ হয়ে পড়েন এবং তার পরীক্ষা নিরীক্ষাগুলো আর তিনি করেননি, এতটাই হতাশ হয়ে পড়েছিলেন তার গুরুত্ব না পাওয়ায়। তার যে পরীক্ষাগুলো তিনি করেছিলেন তাতে গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা তোমরা ক্লাস 10-এ পড়েছো। একটি হলো মোনোহাইব্রিড ক্রস বা এক সংকর জননের পরীক্ষা, এখানে তিনি লম্বা ও বেটে মটর গাছ নিয়ে পরীক্ষাটি করেছিলেন। আমি ডিটেল এগুলো আলোচনা করবো না, কারণ এগুলো তোমরা পড়েছো আগে, জানো। এবং সেখানে জানো যে তিনি বাগানে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ তিনি লক্ষ্য করেছিলেন, অর্থাৎ মটরের 7 ধরনের যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য তিনি দেখেছিলেন, সেগুলো তোমরা জানো। এবং কেন মটর গাছ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষাটা করলেন সেগুলো তোমরা জানো। সেই এক সংকর জননের পরীক্ষায় তিনি বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে ক্রসিং করেন এবং তার ফলে F1 অর্থাৎ প্রথম অপত্য বংশে সমস্ত মটর গাছ লম্বা হয়েছিল। তারপর তাদের মধ্যে তিনি স্বনিষেক ঘটান। স্বনিষেকের ফলে F2 জনুতে তিনি যে মটর গাছগুলো পেয়েছিলেন তার মধ্যে 3 ভাগ ছিল লম্বা আর 1 ভাগ ছিল বেঁটে। এই অনুপাত অর্থাৎ ফিনোটাইপ অনুপাত ছিল 3:1। এর থেকে তিনি যে সিদ্ধান্তে উপনীত হন সেটা হলো ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবন সূত্র। তোমরা এটা পড়েছো। আবারও বলছি যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো একত্রিত হলেও তারা কখনো মিশে যায় না, বরং তারা যখন গ্যামেট গঠন করে তখন প্রত্যেক বৈশিষ্ট্য পরস্পর থেকে আলাদা হয়ে গ্যামেটে প্রবেশ করে। এটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবন সূত্র, যে বৈশিষ্ট্যগুলো পৃথক হয়ে গ্যামেটে প্রবেশ করে। এক সংকর জননের এই ছিল প্রথম যে সূত্রটা তিনি এখান থেকে পেয়েছিলেন, যেটা স্বীকৃত সূত্র, সেটা হলো ল অফ সেগ্রিগেশন, পৃথক ভবন সূত্র। দ্বিসংকর জননেরও পরীক্ষা করেছিলেন এবং দ্বিসংকর জনন তোমরা জানো সংজ্ঞা কাকে বলে না, দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে দুজোড়া বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে প্রথম অপত্য জনিতে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো একত্রিত হয় এবং তার প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পায়। সেটা হচ্ছে যেমন তিনি পরীক্ষা করেছিলেন হলুদ এবং গোলাকার বীজ, হলুদ রঙের এবং গোলাকার বীজযুক্ত মটরের সঙ্গে সবুজ এবং কুঞ্চিত বীজ যুক্ত মটর গাছ এর ক্রসিং করেছিলেন বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত। প্রথম অপত্য জনু বা F1-এ তিনি পেয়েছিলেন হলুদ এবং হলুদ এবং গোল বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ। সব মটর গাছ হয়েছিল হলুদ গোল, একটাও সবুজ আর কুঞ্চিত বৈশিষ্ট্য পাননি। কিন্তু স্বনিষেক যখন করানো হলো এই মটর গাছের মধ্যে তখন F2 জনুতে 4 রকমের ফিনোটাইপ পাওয়া গিয়েছিল। হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছ ছিল 9 ভাগ, হলুদ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ ছিল 3 ভাগ, সবুজ ও গোল বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ ছিল 3 ভাগ এবং সবুজ ও কুঞ্চিত বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ ছিল 1 ভাগ, অর্থাৎ 9:3:3:1। এই ছিল ফিনোটাইপ অনুপাত। এবং এই পরীক্ষা থেকে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে সেই সিদ্ধান্তটা ছিল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বিন্যাস সূত্র,
যে দুই বা তার বেশি জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে বিপরীত বৈশিষ্ট্যগুলো অপত্যের মধ্যে একত্রিত হলেও তারা কখনো মিশে যায় না। যখন তারা গ্যামেট গঠন করে, অর্থাৎ এই F1 অপত্য যখন গ্যামেট গঠন করে, তখন প্রতি জোড়া বৈশিষ্ট্য অপর বৈশিষ্ট্যের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে সম্পূর্ণ স্বাধীনভাবে গ্যামেটের মধ্যে সঞ্চারিত হয়। এর ফলে যে বৈশিষ্ট্যগুলো এটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র, এবং এর ফলে আমরা 4 রকমের ফিনোটাইপ তিনি দেখেছিলেন। এবং তারপরে জিনোটাইপ সংক্রান্ত যে ব্যাখ্যা, সেটাও পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীরা দিয়েছেন। এই পরীক্ষাগুলো তোমরা জানো, তোমরা আবার এগুলো দেখে নেবে, কিন্তু পরীক্ষার জন্য তত গুরুত্বপূর্ণ নয়, এক্সেপ্ট দ্য লজ। এই লগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে আবার একবার। তারপরে কিন্তু এখানে মনে রাখতে হবে, মেন্ডেলের এই তত্ত্ব কিন্তু হারিয়ে যায়। কারণ বলেছি যে 1866 সালে যখন প্রকাশিত হলো অ্যানুয়াল প্রসিডিংস অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রান, এখানে এই পত্রিকাটি খুব একটা নামী অনামী পত্রিকা, ফলে তার কোনো বেশিরভাগ বিজ্ঞানীর নজরে পড়েনি, এবং নজরে যাদের পড়েছিল তারাও গুরুত্ব দেননি, উপেক্ষা করেন। ফলে মেন্ডেলের এই আবিষ্কার কিন্তু, তত্ত্ব আবিষ্কার যাই বলো, সেটা সব হারিয়ে যায়। 1900 সালে পুনরাবিষ্কৃত হয় তার তত্ত্ব। 3 বিজ্ঞানী তারা পৃথকভাবে 3 দেশে তার কাজ নিয়ে, মেন্ডেলের এই কাজ, অর্থাৎ মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিলেন সেই পরীক্ষাটা তারা পৃথকভাবে করেন 3 দেশে, এবং দেখেন মেন্ডেল পরীক্ষা করে যে ফলাফল পেয়েছিলেন হুবহু সেম ফলাফল তারা পেয়েছেন। সেই 3 জন বিজ্ঞানী হলেন হুগো দ্য ভ্রিস, কার্ল কোরেন্স এবং এরিক ভন সেরম্যাক। হুগো দ্য ভ্রিস হল্যান্ডের বিজ্ঞানী, কার্ল কোরেন্স ইনি হলেন জার্মান বিজ্ঞানী, এবং এরিক ভন সেরম্যাক ইনি হলেন অস্ট্রিয়ার বিজ্ঞানী। এবং এরা পৃথকভাবে মেন্ডেলের এই পরীক্ষাগুলো করেন এবং করে দেখেন একই ফল। আমরা জানি 2+2 যোগ করলে 4 হয়, 3+2 যোগ করলে 5 হয়। পৃথিবীর যে কোনো প্রান্তে, চাঁদে বসে করলেও একই হবে, মঙ্গলে বসে করলেও একই হবে, কুমেরু সুমেরুতে বসে করলেও একই রেজাল্ট হয়। কেন? না, এটাই হচ্ছে বিজ্ঞান, এটা হলো গাণিতিক নিয়ম। অর্থাৎ অবস্থায়, যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে কিন্তু একই হবে ফলাফল। ঠিক সেইভাবেই মেন্ডেলের যে তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু একই রেজাল্ট যখন দিল, সুতরাং আর কোনো সন্দেহ রইল না যে মেন্ডেলের এই তত্ত্ব ছিল কারেক্ট, তার পরীক্ষা নিরীক্ষা ছিল সঠিক। সুতরাং রিবার্থ হলো, পুনর্জন্ম হলো মেন্ডেলের কার হাতে? এই ডি ভ্রিস, কোরেন্স এবং সেরম্যাকের মাধ্যমে। এবং তারা 1900 সালে আমরা রিবার্থ অফ মেন্ডেলিজম, পুনর্জন্ম হলো মেন্ডেলিজমের। আমাদের ভাবতে অবাক লাগে, যদি এনারা যদি এই 3 জন যদি কাজ না করতেন, মেন্ডেলের কাজ পুনরায় না করতেন, তাহলে হয়তো বংশগতি বিজ্ঞান আরো কয়েক শতক পিছিয়ে থাকতাম। তোমরা জানো বংশগতি বিজ্ঞানের অভাবনীয় উন্নতি ঘটেছে গত 20 শতাব্দীতে, সেই উন্নতি কিন্তু হয়তো আটকে থেকে যেত। যাই হোক, ইতোমধ্যে কিন্তু এই যে ফাউন্ডেশন অফ মডার্ন জেনেটিক্স, এটা আলোচনা করছি আমি এখন, যে মেন্ডেলের পরে ইতিমধ্যে কিন্তু 1879 সালে ওয়াল্টার ফ্লেমিং ক্রোমোজোম আবিষ্কার করে ফেললেন। ক্রোমোজোম দেখতে পেলেন, তিনি স্যালামান্ডারের মধ্যে, কোষের মধ্যে দেখেছিলেন ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম আবিষ্কার হলো, ওদিকে মেন্ডেল বলছেন যে একটা ফ্যাক্টর বা উপাদান আছে, যে উপাদানটা জনিত্রী থেকে অপত্যে সঞ্চারিত হয় এবং বৈশিষ্ট্যগুলোকে বয়ে বয়ে নিয়ে যায়। তাহলে একটা ফ্যাক্টর বা উপাদান আছে যেটা জনিত্রী থেকে অপত্যে সঞ্চারিত হয়। আবার ওদিকে ওয়াল্টার ফ্লেমিং 1879 সালে আবিষ্কার করলেন ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের মধ্যেই যে সেই উপাদান আছে সেটা কিন্তু জানা গেল না। দুটো জিনিস বোঝা গেল, কিন্তু ক্রোমোজোমেই যে সেই উপাদান অর্থাৎ ফ্যাক্টরের অবস্থান সেটা কিন্তু জানা গেল না। কখন জানা গেল? কিছু তত্ত্ব প্রয়োগ করলেন 1902 সালে ওয়াল্টার সাটন এবং থিওডোর বোভেরি, এই 2 বিজ্ঞানী। তারা কয়েকটা তত্ত্ব দিয়ে দেখিয়ে দিলেন যে মেন্ডেল যে উপাদানগুলোর কথা বলছেন সেগুলো এই ক্রোমোজোমের মধ্যেই অবস্থান করছে। এবং তারা একটা প্যারালালিজম দেখালেন যে ক্রোমোজোমের মধ্যেই হচ্ছে মেন্ডেলের বলা সেই উপাদানগুলো রয়েছে। এই তত্ত্বটাকে বলা হয় ক্রোমোজোমাল থিওরি অফ হেরিডিটি, বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব। এই তত্ত্বের সাহায্যে তত্ত্ব কিন্তু একটা অভাবনীয় তত্ত্ব আন, এবং তারপরে গবেষণা কিন্তু দ্রুত এগোতে লাগলো এবং প্রমাণিত হয়ে গেল
যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আর ডিএনএর মধ্যেই অবস্থান করছে সেই জিন, ডিএনএ জিনের আধার হলো ডিএনএ। সুতরাং এইভাবে বংশগতি বিজ্ঞান কিন্তু অত্যন্ত দ্রুত এগিয়েছে। আশা করি আজকে যে ইন্ট্রোডাক্টরি আমি এই যে ক্লাসটা নিলাম এটা তোমরা সব বুঝতে পারলে, এগুলো পুরোটা ধারণা রাখো। আমি নেক্সট এই আজকের পড়ানোর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো সেগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য বেশিরভাগই এই দুটো তত্ত্ব ভালো করে পড়বে, এবং বাকি যে আলোচনাগুলো করলাম এই যে থিওরি অফ প্যানজেনেসিস বা প্রিফরমেশন থিওরি, এই যে নামগুলো বললাম এগুলো তোমরা একটু শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে।